আলোচনার তুঙ্গে সংসদ নির্বাচনে প্রার্থীদের বার্ষিক আয়। হলফনামায় লাখেরও কম ইনকাম দেশের শীর্ষ 5 দলের সর্বোচ্চ নেতার। তথ্য মিথ্যা হলে বাতিল হতে পারে প্রার্থিতা। এলপি গ্যাস নিয়ে চরম নৈরাজ্য। 1200 টাকার সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে 2400 পর্যন্ত। সরবরাহ সংকটের অজুহাত। আজ বিইআরসি সভায় ঘোষণা হবে নতুন দাম। মোংলা বন্দরের কার্যক্রম সম্প্রসারণে তোড়জোড়। প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে 6 প্রকল্প। অনুমোদনের অপেক্ষায় আরও 2টি। সুফল পেতে সময়মতো বাস্তবায়নের তাগিদ। নতুন সরকার গঠন পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনার ঘোষণা ট্রাম্পের। পাঠানো হবে বিশেষ প্রতিনিধি দল। নিউ ইয়র্কে স্ত্রীসহ মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার মামলার বিচার। সকালের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। চলতি বছরের 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের মাঠে প্রার্থীদের প্রতিশ্রুতি আর উন্নয়নের গল্প যখন শীর্ষে, ঠিক তখনই হলফনামা বিশ্লেষণে দেখা গেছে এই মুহূর্তে দেশের শীর্ষ 5 দলের 5 নেতার ঘোষিত মাসিক আয় 1 লাখ টাকারও কম। এর মধ্যে সবচেয়ে কম আয় দেখিয়েছেন জামাতের আমির, 30,000 টাকা। আর বেশি দেখিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যার মাসিক আয় 1,33,000 টাকা। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাসে আয় করেন 56,000 টাকা। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের শীর্ষ 5 নেতার মাসিক আয় লাখ টাকার কম। হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য। সবচেয়ে কম আয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। পেশায় চিকিৎসক, এই রাজনীতিকের আয়ের উৎস কৃষি ও অনুদান থেকে প্রাপ্ত অর্থ। বছরে আয় 3,60,000 টাকা, যা মাসে দাঁড়ায় 30,000। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদেরের পেশা রাজনীতি, আয়ের উৎস ভাতা। বছরে আয় করেন 4 লাখ টাকা, মাসিক আয় 33,000-এর একটু বেশি। জামায়াত ও জাতীয় পার্টির 2 শীর্ষ নেতার থেকে কিছুটা বেশি আয় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বছরে আয় 6,76,000 টাকা, যা মাসে 56,000 টাকার সামান্য বেশি। 5টি রাজনৈতিক দলের শীর্ষ 10 নেতার মধ্যে সবচেয়ে বেশি আয় করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। আইন, পেশা, ব্যবসা সহ নানা খাত থেকে বছরে আয় করেন 33 লাখ টাকা, মাসিক আয় 2,75,000। ঢাকা 11 আসনে প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম পরামর্শক হিসেবে বছরে আয় করেন 16 লাখ টাকা। সর্বোচ্চ আয়ের দিক থেকে নাহিদ ইসলাম আছেন দ্বিতীয় অবস্থানে। ঠাকুরগাঁ 1 আসনে প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পদ রয়েছে 4,54 লাখ টাকার। পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করা এই নেতার বার্ষিক আয় 11,33,183 টাকা। খুলনা 5 আসনে প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সম্পদ রয়েছে 36,81,000 টাকা। রংপুর 4 আসনে প্রার্থী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেই গাড়ি বাড়ি, নগদ অর্থ আছে 13 লাখ টাকা। কৃষি, ব্যবসা ও চাকরি থেকে আক্তার হোসেনের বার্ষিক আয় 5,05,000 টাকা। বরিশাল 5 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিমের নগদ অর্থ ও আয় বেড়েছে কয়েক গুণ। 2008 সালের হলফনামায় ব্যবসায়ী উল্লেখ করা ফয়জুল করিমের বার্ষিক আয় দেখানো হয়েছিল 1,65,000 টাকা। ভাড়া, শিক্ষকতা ও মাহফিলের হাদিয়া সহ এখন তার বছরে আয় ছাড়িয়েছে 14 লাখ টাকা। সে সময় নগদ 20,000 টাকা সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 31,12,047 টাকায়। এবার হলফনামার ব্যাপারে কাগজ কলমে কঠোর হয়েছে নির্বাচন কমিশন। হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল সহ জরিমানারও বিধান রাখা হয়েছে আইনে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও হলো মনোনয়নপত্র যাচাই বাছাই। ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা 15 শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ঢাকা 9-এর স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র। বিএনপির প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা জানিয়েছেন জামাত ও এনসিপির নেতারা। ঢাকা জেলা ও মহানগর মিলে 20টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 253 জন। 3টি ভাগে চলছে যাচাই বাছাই। সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 13টি আসন, জেলা অফিসে 5টি এবং নির্বাচন কমিশন ভবনে 2টি আসনের যাচাই বাছাই হচ্ছে।
ঢাকা 17 আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র। ইনশাআল্লাহ ঢাকা 17 জনগণ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে। বৈধতা পেয়েছে ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের প্রার্থিতা। এছাড়া ঢাকা 6 আসনে বিএনপির ইশরাক হোসেন, ঢাকা 8 আসনে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 10-এ বিএনপির শেখ রবিউল আলম এবং 11-তে এম এ কাইয়ুমের মনোনয়ন গৃহীত হয়েছে। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিএনপির প্রার্থীরা। আওয়ামী আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসন দলীয় আচরণ এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ। একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সরকারের যে দায়বদ্ধতা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে, তার একটা প্রাথমিক প্রতিফলন আমি দেখতে পেয়েছি। তবে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত ও এনসিপির প্রার্থীরা। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। ভয়ভীতি প্রদর্শন করলে সাধারণ ভোটাররা কেন্দ্রে আসবে না। এখনই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সময়। এদিকে এখন পর্যন্ত 3 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারাও আছেন তাদের মধ্যে, তবে আপিল করার কথা জানিয়েছেন তিনি। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। রোববার শেষ হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। 1 আসনে জামাত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও 1 আসনে বৈধ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। এদিকে মৃত্যুর কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। জেলায় জেলায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ত রিটার্নিং কর্মকর্তারা। উদ্বেগ উৎকণ্ঠায় কার্যালয়ের বাইরে অপেক্ষায় বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকরা। ঘোষণার পর কেউ কেউ ফিরছেন উচ্ছ্বাস নিয়ে, আবার বাতিলের জন্য ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। শনিবার সকালে বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি একই আসনে জামাত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নও পাশ হয়। অন্যদিকে মৃত্যুর কারণে বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়। তার বদলে মনোনয়ন পান গাবতলী উপজেলার বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। দিনাজপুর 3 আসনেও বেগম খালেদা জিয়ার প্রার্থিতা সমাপ্ত করে বৈধ করা হয় সৈয়দ জাহাঙ্গীর আলমের আবেদন। বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন কর্মকর্তারা। এ আসনে তার বিপরীতে মনোনয়ন পাশ হয় কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, 3 জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। এদিকে চট্টগ্রাম 5 আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিলের দাবিতে হট্টগোল করেন দলটির নেতাকর্মীরা। তবে কর্মকর্তারা জানান দলীয় কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় স্বাভাবিক নিয়মেই বাতিল করা হয় আনিসুলের মনোনয়নপত্র। এছাড়া চলমান যাচাই বাছাইয়ে ব্যাংক হিসাব, মামলা সংক্রান্ত জটিলতা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখে খুলনায় 9 জন, টাঙ্গাইল এবং ময়মনসিংহে 5 প্রার্থী সহ বেশ কয়েকটি জেলায় মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন 9 জানুয়ারি পর্যন্ত। তানজিনা তাসনিম, সময় সংবাদ। খাদ্যশস্যে উদ্বৃত্ত সীমান্ত জেলা সাতক্ষীরা। কৃষি ও মৎস্যে উজ্জ্বল সম্ভাবনা থাকলেও বাস্তবায়ন হয়নি কাঙ্ক্ষিত শিল্পায়ন ও মেগা প্রকল্প। দীর্ঘদিনের দাবির মুখে রাস্তা উন্নয়নের কাজে হাত দিলেও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাবনা পড়ে আছে ফাইলবন্দি হয়ে। ক্রীড়াঙ্গনের জন্য স্বীকৃতি পেলেও হয়নি ক্রীড়া কমপ্লেক্স। জাতীয় রাজস্ব ভাণ্ডারে অর্থ যোগানে জেলাটি এগিয়ে থাকলেও বরাদ্দ বৈষম্যে তৈরি হয়েছে বঞ্চনার গল্প। বিশ্ববিখ্যাত সুন্দরবনের বড় অংশ সাতক্ষীরায় থাকলেও নেই পর্যটন শিল্পের সুবিধা। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। উর্বর মাটির সাতক্ষীরা ধান, চাল ও সবজিতে শুধু নয়, মাছ উৎপাদনেও যেমন উদ্বৃত্ত, তেমনি ক্রীড়াঙ্গনেও রেখেছে বড় ভূমিকা।
ক্রিকেটে মোস্তাফিজ, সৌম্য আর মহিলা ফুটবলে জাতীয় দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি ও সাবেক অধিনায়ক সাবিনা খাতুন সহ বিভিন্ন ইভেন্টে শতাধিক জাতীয় খেলোয়াড়ের বাড়ি সাতক্ষীরায়। সেই সাতক্ষীরা আজও অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে এক নতুন সম্ভাবনার গল্প লেখার। প্রায় ২০ লাখ ভোটারের এ জেলার ৮০% মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি ও মাছ চাষ। দেশের অর্থকরী ফসলের সঙ্গে সঙ্গে সুমিষ্ট হিমসাগর আম ও হিমায়িত চিংড়ি থেকে আসে প্রচুর বৈদেশিক মুদ্রা। কিন্তু কৃষির এই প্রাচুর্য পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প ও সংরক্ষণাগার। এতে নিশ্চিত হয়নি পণ্যের ন্যায্য মূল্য, সৃষ্টি হয়নি কর্মসংস্থানেরও। এই জেলা ক্রীড়াঙ্গনের জন্য উর্বর মাটি হিসেবে স্বীকৃতি পেলেও ক্রীড়া কমপ্লেক্স তৈরি হয়নি আজও। যারা ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিচ্ছেন এরকম শতাধিক খেলোয়াড় সাতক্ষীরার রয়েছেন। এখানে একটি ক্রীড়া কমপ্লেক্স যদি গড়ে ওঠে তাহলে সাতক্ষীরার খেলোয়াড়রা বাংলাদেশকে ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে আরও সমৃদ্ধি অর্জনে সহায়তা করতে পারে। অর্থনৈতিক অঞ্চল গড়ে না ওঠায় বিনিয়োগের সুযোগ থেকেও দূরে সরে রয়েছে সাতক্ষীরা। উন্নয়নে পিছিয়ে থাকা তালিকায় নাম থাকছে এ জেলার। নদী ভাঙন আর জলাবদ্ধতা মানুষের জীবনে এনে দিয়েছে অনিশ্চয়তা। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা সহ পানি নিষ্কাশনের জন্য সরকারি নদী ও খাল ইজারা বন্ধের দাবি সুশীল সমাজের। দীর্ঘদিন সময় লাগলেও, বেশি টাকা খরচ হলেও টেকসই বাঁধ যদি হয় তাহলে আমাদের এই সাতক্ষীরার নিম্ন অঞ্চলের মানুষগুলো তাহলে আর এত ভোগান্তি তাদের হয় না। বরাদ্দ বৈষম্যের শিকার সাতক্ষীরায় বহুদিন ধরেই সম অধিকার, সম উন্নয়নের দাবিতে আন্দোলন চলছে, কিন্তু বাস্তবায়ন হয়নি বড় কোনো পরিকল্পনা। নির্বাচিত সরকার ছাড়া এখানে ভালো কিছু হতে পারে না। ভোমরা শুল্ক স্টেশনকে কাস্টমস হাউস ঘোষণা সহ দীর্ঘ আন্দোলনের ফসল সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা মেডিকেল কলেজ জেলার উচ্চশিক্ষার বাতিঘর। দরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই অঞ্চলে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা অর্ডিন্যান্স জারি হয়েছিল 2023 সালে, কিন্তু এখনো পর্যন্ত আমরা এর কোনো সুফল দেখতে পাইনি। এবার এখানে গবেষণার অনেক কিছু আছে, বিভিন্ন প্রজাতির গাছপালা, যে গবেষণাটা কাজে লাগিয়ে আমাদের দেশের উন্নয়ন আমরা করতে পারি। অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য জমিদার বাড়ি, ইতিহাস সমৃদ্ধ স্থাপনা আর বিদ্যাপীঠ পীরে কামেল হযরত খান বাহাদুর আহসানুল্লাহর জন্মভিটা সহ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন পর্যটনে উন্মোচন করতে পারে এক নতুন সম্ভাবনার দ্বার। সময় সংবাদ, সাতক্ষীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের 6টি সংসদীয় আসনে 48 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মন জয়া প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। 4 টেবিল থেকে অফিস পাড়া সর্বত্রই এখন নির্বাচনী আলোচনা। জেলায় প্রায় 23 লাখ ভোটার এখন চুলচেরা বিশ্লেষণ করছেন নির্বাচনের পরিবেশ নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন অপূর্ব অপু। মাঝে আর কয়েকটা দিন মাত্র বাকি, জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আমি আছি বরিশাল সদর আসনে। বরিশাল জেলায় 6টি আসনে প্রায় 23 লাখ ভোটার তারা নির্বাচন করবে। কে হবে তাদের জনপ্রতিনিধি, কে যাবে সংসদে। চায়ের দোকান থেকে সর্বত্রই চলছে আলোচনার ঝড়। আমরা আজকে বরিশাল সদর আসন থেকে যুক্ত হতে চাই, ছাপোষা সাধারণ মানুষের কথা শুনতে চাই, জানবো তাদের ভাবনা। বিগত 17 বছরে কোনো নির্বাচন হয় নাই, একদলীয় একটা নির্বাচন হয়েছে। আমরা অবশ্যই এটি সুষ্ঠু একটি সুন্দর একটা নির্বাচন দেখতে চাই। কোনো প্রকার যেন জ্ঞানজাম না হয়, পুলিশ প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে। ভোট দিম কি আনে দেন খালাই বিল, এবার খাল বিল বানানো হবে না। আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব। রান্না বান্নার শেষে তাকে একটা ভোট দিয়ে আসবো। দেশ ভালো চালাইতে পারবে, এইভাবেই একটা ভোট দেওয়া উচিত। নতুন ভোটার হয়েছি আমি, এবার শান্তি শৃঙ্খলাভাবে ভোট হবে আশা করি। অংশগ্রহণমূলক নির্বাচন, সেইটা আমরা চাই। সুন্দর মতো একটা দলকে নির্বাচন করতে পারি এবং তারা জানি দেশের জন্য একটা কাজ করতে পারে। জয় জমেলা ছাড়া সুষ্ঠু নির্বাচন, যাবো ভোটটা দিয়ে আসবো। হাট থেকে যেন কেউ ব্যালটটা ছিঁড়ে না আনতে পারে, যেমন নিজের ইচ্ছে যেন নিজে যেতে পারি। ভালো সুন্দর নির্বাচন হবে এবং আমরা প্রাণ খুলে মন খুলে সেন্টারে যাইয়া ভোট দিতে পারবো। আশা করি উৎসবমূলক ভোট হবে। বর্তমান সরকার যেন সুন্দর সবল হবে, সুন্দর একটা ভোট হয়, এইটাই যার কামনা করি তার কাছে। এলপি গ্যাস নিয়ে চলছে নজিরবিহীন নৈরাজ্য। সরবরাহ সংকটের অজুহাতে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। নির্ধারিত 1250 টাকার 12 কেজির সিলিন্ডার কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে 1800 থেকে 2400 টাকা। এমন অবস্থায় এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করবে বিইআরসি। সিলিম আহমেদের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট।
লাইনের গ্যাস সরবরাহে সংকটের কারণে এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন রাজধানীর মিরপুরের বাসিন্দা মাহবুবা। একে তো হঠাৎ করে অস্বাভাবিক দাম বৃদ্ধি, তার উপর নিয়মিত ব্যবহার করা নির্দিষ্ট একটি কোম্পানির এলপি গ্যাস পেলেন না, কয়েকটি দোকান খুঁজেও। আমরা লাইনের বিলে দিই হচ্ছে 1080 টাকা, সে জায়গায় এটা তো যদি 2000 হয় তখন তো অবশ্যই এটা টু মাচ এক্সপেন্সিভ হয়ে যায় মিডল ক্লাসের জন্য। এখন যেটা যে দামটা তো বড় কথা না, পাওয়াই যাচ্ছে না। এলপিজির দাম নিয়ে নৈরাজ্য এখন রাজধানী জুড়ে। সংকটের অজুহাতে বিক্রি হচ্ছে নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে। 1250 টাকা দামের 12 কেজি এলপি গ্যাসের জন্য গ্রাহককে গুনতে হচ্ছে 1800 থেকে 2400 টাকা। কোথাও 1900 চাচ্ছে, কোথাও 2100-2200 এরকম টাকা দাম চাচ্ছে। সামর্থ্যের বাইরে আমাদের জন্য। একটা গ্যাসে কিভাবে 700-800 টাকা করে বেড়ে যায় রাতারাতি। 2200 টাকা বোতল কিনো, ঘর ভাড়া তখন খাওয়ান, এটা অনেক সমস্যা না, অনেক কষ্ট হয়ে যায়। কালে তো পাগুই করিনি। কেউ যে এটা দেখবো বা তদারকি করবো এরকম কেউ নাই। 10 থেকে 15 দিন আগে 1250 টাকা ছিল, হঠাৎ করে কি এমন ঢুকে গেল গ্যাসের মধ্যে 1950 টাকা হয়ে গেল। গতকাল রাতে আমি গ্যাস কিনতে আসছি, তারা চাচ্ছে 2000 টাকা। আজকে আমি জিজ্ঞাসা করে এলাম, বলছে 2100 টাকা নিচে দেওয়া যাবে না। খুচরা বিক্রেতাদের অভিযোগ, যে দামে গ্রাহক পর্যায়ে বিক্রি করার কথা তার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে খোদ ডিলারদের কাছ থেকেই। সরকার বাজারে ঠিক আছে, কিন্তু ডিলারতে তো আমাদের আরো বেশি দিয়া সব মিলিয়ে দিলে দেখা গেলো আপনার বর্তমানে 1900 টাকা পড়ে যেতেছে। আমাদের কিনা যেমন পড়তেছে এমন তো বিক্রি করতেছে, তাই না? আমরা 100 টাকা প্রফিট রেখে লাভ বিক্রি করতে হবে। এগুলো সব খালি বোতল। আমরা নিজেরাই গ্যাসের সংকটে ভুগতেছি, আমরা গ্রাহককে কিভাবে গ্যাস দিব? তবে বেসরকারি এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াবের শীর্ষ নেতার দাবি, বিশ্ববাজারে কাঁচামালের দাম ও পরিবহন খরচ বাড়লেও পরিবেশকদের কাছে বিআরসি নির্ধারিত দামই সরবরাহ করা হচ্ছে এলপি গ্যাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, লোয়াবের কোনো মেম্বার আমরা নির্ধারিত দামের বেশি 1 টাকাও বিক্রি করি না, বরঞ্চ আমরা কম দামে। আমরা যখন ফ্যাক্টরি থেকে বিক্রি করি, এরপরে তো আমাদের দায়িত্ব থাকে না। এটা খুচরা বিক্রেতারা কি করবে, কি করে, এটা যে দামটা বাড়ায়, এটা ল এনফোর্সিং এজেন্সি ছাড়া কেউ ঠিক করতে পারবে না। এদিকে নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরে নিয়ন্ত্রক সংস্থা বিআরসি চেয়ারম্যান জানাচ্ছেন, বাজার তদারকিতে কাজে লাগানো হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর মাঠ প্রশাসনকে। আমাদের তো নিজেদের আসলে খুব একটা লোকবল নাই এই কাজ করার জন্য, সো আমরা এই বিষয়ে ভোক্তা অধিকারকে ব্যবহার করব। কনসার্ন যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলি আছে, সেই ডেপুটি কমিশনারদের সঙ্গে কথা বলবো, তাদেরকে কাজে লাগাবো। বাজারে নৈরাজ্যের মধ্যে রোববার এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করতে যাচ্ছে বিআরসি। এলপি গ্যাসের ঘোষিত দামের সঙ্গে বাজারের বাস্তব চিত্রের তফাৎ দেখা যায় প্রায় সব সময়ই। তবে গত কয়েকদিন ধরে যা হচ্ছে তা অনেকটাই নজিরবিহীন। আর এসব নিয়ন্ত্রণে দায়িত্বে আছে অনেক সংস্থা, তবু যেন দেখার নেই কেউই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মোংলার সমুদ্র বন্দরের কার্যক্রম সম্প্রসারণে চলছে ৮৩৫৫ কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের কাজ। অনুমোদন দেওয়া হয়েছে আরও 2টির, যেখানে ব্যয় ধরা হয়েছে ৫৬০৬ কোটি টাকা। একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে 3টি। এসব প্রকল্পের সুফল পেতে সময়মতো বাস্তবায়নের তাগিদ ব্যবসায়ীদের। জাতীয় অর্থনীতির আঞ্চলিক কেন্দ্রবিন্দু হিসেবে মোংলা সমুদ্র বন্দরকে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মোংলা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। বন্দরটির আধুনিকায়ন ও কার্যক্রম সম্প্রসারণে চলতি অর্থবছরে ৫৬০৬ কোটি ৪১,৭২,০০০ টাকা ব্যয়ে 2টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার, যা বাস্তবায়ন হলে ৯.৫ থেকে ১০ মিটার গভীর জাহাজ বন্দর চ্যানেল দিয়ে আসা যাওয়া করতে পারবে। এতে ১.৫ কোটি মেট্রিক টন পণ্য আমদানি রফতানি ও ৪ লাখ TEUs কন্টেইনার হ্যান্ডেলিং করা সম্ভব হবে। ৮৩৫৫ কোটি টাকা ব্যয়ে বন্দরের সহায়ক জলযান সংগ্রহ, পশু চ্যানেলে ইনারবার ড্রেজিং, আপগ্রেডেশন অব মোংলা পোর্ট ও 2টি অসম্পূর্ণ জেটি নির্মাণ নামে 4টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরও 3টি প্রকল্প। সময়মতো এসব প্রকল্প বাস্তবায়ন হলে বিশ্বমানের সেবা মিলবে বলে আশা বন্দর ব্যবহারকারীদের। মোংলা বন্দর ড্রেজিং কাজ সম্পন্ন হলে, সবসময় মেইনটেনেন্স ড্রেজিং চালু থাকলে মোংলা বন্দরের ব্যাপক সফলতা অর্জন করতে পারবে। মোংলা বন্দর অবশ্যই সুবিধাজনক অবস্থানে একটি বিশ্বমানের বন্দরে পরিণত হবে। আমরা আশা করছি মোংলা বন্দরের কাজের পরিধি বাড়বে এবং সেই চিন্তা করেই এই যেটিকে 11টিতে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, সমুদ্র পরিবহন বাণিজ্যে বড় প্রভাবক হতে চান তারা।
অবশ্যই বন্দরের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা বন্দরকে আরও এই অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে শক্তিশালী অবস্থানে নিতে এই প্রকল্পগুলোকে গ্রহণ করা হয়েছে। একই সাথে এই প্রকল্পগুলো যাতে বহুমাত্রিক সহযোগিতা করতে পারে বন্দরকে, সেদিকটাই লক্ষ্য রেখেও এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে। এদিকে 114,08,53,000 টাকা ব্যয়ে মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও তেল নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্পটি চলতি বছরের জুনে শেষ হয়ে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সময় সংবাদ, মোংলা। ময়মনসিংহে বেড়েছে অপরাধ প্রবণতা। গত এক বছরে জেলায় 111টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 500-র বেশি নারী ও শিশু নির্যাতন, 2 শতাধিক ধর্ষণ মামলা হয়েছে বিভিন্ন থানায়। উদ্বেগ ছড়িয়ে পড়েছে জনমনে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অপরাধ দমনে সর্বদাই তৎপর তারা। গগন পণ্ডিতের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক। গত 18 ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকায় একটি কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে মবের মাধ্যমে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেয়া হয়, যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত 10 নভেম্বর ভোর রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় জুলহাস নামে এক চালকের মৃত্যু হয়। সালে গত 9 নভেম্বর জোয়ার টাকা না পেয়ে ছেলের হাতে বাবা মা ও 27 নভেম্বর তুচ্ছ বিষয় নিয়ে বন্ধুর হাতে খুন হন মুনতাসির ফাহিম নামে এক শিক্ষার্থী। এছাড়া গত 2 ডিসেম্বর নগরীর চরপাড়া এলাকায় মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে খুন হন রিগান নামে এক যুবক। গেল এক বছরে ময়মনসিংহ জেলায় এমন 111টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ধর্ষণ মামলা 240টি, 18টি অপহরণ, 261টি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 516টি। এতে উদ্বেগ বেড়েছে জনমনে। আমাদের উঠতে বসতে বের হতে বাসায় কখনোই আসলে আমরা নিরাপদ ফিল করি না। হ্যাঁ, সবসময় আমরা একটা মনে হয় যে আমাদের চারপাশে একটা অনিরাপদ পরিবেশ। এইভাবে যদি মানুষের নিরাপত্তা না থাকে তাহলে কিন্তু এটা খুবই উদ্বিগ্ন হওয়ার বিষয়। আমাদের প্রয়োজন হচ্ছে জননিরাপত্তা হচ্ছে প্রাথমিক শর্ত। সংশ্লিষ্টদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যেন এটার প্রচারণাটা বাড়ানো হয়। আসলে ক্রাইম এবং পানিশমেন্ট এটা যদি মানুষ আপনার না জানতে পারে তাহলে ক্রাইমটা দিন দিন বাড়বেই। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন আইন শৃঙ্খলা রক্ষায় আরও বেশি তৎপর হতে হবে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে। বিচারহীনতার যে সংস্কৃতি, অপরাধ করে কিছু হবে সেই জন্যই মনে হয় আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। আমরা ধারণা করি, বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনী আস্তে আস্তে উন্নতি হচ্ছে এবং হবে। তবে পুলিশের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা তৎপর রয়েছেন তারা। যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হয় আমরা সেটাকে তাৎক্ষণিকভাবে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করার মতো সক্ষমতা আমাদের রয়েছে। আমরা জেলা পুলিশ সেই আঙ্গিকে কাজ করছি। 2025 সালে 111টি হত্যা মামলায় 275 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলার বাসিন্দারা বলছেন আইন শৃঙ্খলা রক্ষায় তৎপরতার দাবি যতটা জোরালো ততটাই জরুরি কার্যকর উপস্থিতি। তাই প্রয়োজন দৃশ্যমান উদ্যোগ ও কঠোর নজরদারি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বাজারে সপ্তাহের পর সপ্তাহ ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে কমে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। একই অবস্থা ডিমেরও। এতে নতুন করে বাচ্চা তুলছেন না অনেক খামারি, যা সরবরাহ সংকট তৈরি করবে বাজারে। এমন শঙ্কা থেকে চাহিদা যোগানের ভারসাম্য প্রতিষ্ঠায় কৌশলপত্র বাস্তবায়নের তাগিদ ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ BABর। আর ক্ষুদ্র খামারি বাঁচাতে বড় উদ্যোক্তাদের এগিয়ে আসার তাগিদ প্রাণী সম্পদ অধিদপ্তরের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রাজধানীর বাজারে তুলনামূলক কম দামে মিলছে ব্রয়লার মুরগি। এতে খুশির ভাগ বাড়ছে ক্রেতাদের। দাম যে হিসাবে আশঙ্কা ছিল বাড়ার, ওই হিসাবে বাড়ে নাই, কমতি আছে। দাম যেহেতু কমছে সুতরাং স্বস্তি তো লাগবেই। মুরগির দাম কমে যাওয়ায় অবশ্য তেমন একটা হেরফের হয়নি খুচরা বিক্রেতাদের লাভের হিসাব। বাজার পরিস্থিতি লাস্ট 1 মাস বা 2 মাস হচ্ছে স্বাভাবিক রয়েছে। দাম যদি কম থাকে আমাদের জন্য সুবিধা। দাম যখন কম থাকে আমাদের পুঁজিও কম খাটান লাগে, ইনকামও বেশি। মূল্যস্ফীতির বাজারে কয়েক সপ্তাহ ধরে বেশ খানিকটা কমেই বিক্রি হচ্ছে ডিম। এখন অনেকটা সাশ্রয়ী মূল্যে পাচ্ছি। লাল ডিমের বাজার চলতেছে 110 টাকা ডজন চলতেছে, সাদাটা 100 টাকা চলতেছে। আমাদের যেই লাভের পরিমাণ ওইটা দাম কমলেও যেরকম থাকে বাড়লেও ওই রকম। ডিম মুরগির দাম কমের স্বস্তি বাজারে এলেও লোকসানের বোঝা ভারী হচ্ছে খামারিদের। তাই তো নতুন করে বাচ্চাই তুলছেন না অনেকেই। 1000 মুরগি পালতে আনুমানিক 3 লাখ টাকা খরচ, আমাদের বিক্রি করতে হয় 2,20,000 থেকে 30,000 টাকা। মুরগি বেচে আসছি, হিসাব করে দেখছি বহু টাকা লস। কারণ আমরা সিদ্ধান্ত মালিক পক্ষ নিচ্ছে না, আবার তুলবো কিনা। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য
বর্তমানে এক একটি ডিম রাজধানীর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 9 থেকে 11.25 টাকায়। 1 মাস আগে এক হালির দাম ছিল 38 থেকে 42 টাকা, আর 1 বছর আগে ছিল 40 থেকে 50 টাকা। অথচ এক একটির উৎপাদন খরচ 10 টাকা 19 পয়সা থেকে 10 টাকা 30 পয়সা নির্ধারণ করেছে সরকারি। আবার 1 কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ সরকারি হিসাবে 160 টাকা 87 পয়সা হলেও তা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। খামার পর্যায়ে 120 টাকার নিচে নেমেছে বলে দাবি ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবির। সমস্ত কিছু পোল্ট্রি পণ্যের ডিম, মুরগি, বাচ্চা, ইভেন ফিডেও কিন্তু আসলে বাস্তবে লস হচ্ছে, এবং এটা এখনই না, আজকে কয়েক মাস থেকে এই অবস্থা চলছে। কখনো এমন দাম বিপর্যয়, কখনো আবার ঊর্ধ্বমুখী দামে ক্রেতার নাগাল ছাড়া। এমন নিয়ন্ত্রণহীন বাজারে খামারি ভোক্তার লাভজনক অবস্থান নিশ্চিতে চাহিদা যোগানের কৌশলপত্র বাস্তবায়নের দাবি বিএবির। উৎপাদনের সাথে আমাদের চাহিদা, সেটা যদি সমন্বয় করা না যায়, হাজার হাজার খামারি কিন্তু এই শিল্প থেকে ঝরে পড়ে। এই অবস্থায় ক্ষুদ্র খামারি টিকিয়ে রাখতে সরকারের সঙ্গে বড় উদ্যোক্তাদের কাজ করার তাগিদ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ভোক্তা যে কিনছে সে কিন্তু ঠিকই 175-80 টাকাতেই ব্রয়লার কিনছে, কিন্তু খামারি বিক্রি করতেছে 120 টাকা 25 টাকা। অ্যাসোসিয়েশনসগুলো যারা ইন্ডাস্ট্রি আছে তাদেরও কিন্তু কিছু কাজ থাকে। এই ক্ষেত্রে আমরা তাদের সাথে আলোচনা করছি যে কিভাবে খামারিকে প্রোটেকশন করা যায়। আকস্মিক লোকসানের থাবা থেকে পোল্ট্রি খাতকে বাঁচাতে মাংসের দীর্ঘমেয়াদী সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা দরকার বলেও মনে করে প্রাণী সম্পদ অধিদপ্তর। সংরক্ষণের জন্য আমরা কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সার সংকট কাটছে না মেহেরপুরে। সরকার নির্ধারিত মূল্যের বেশিতে বিক্রির অভিযোগ তুলছেন কৃষকরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। তবে কারসাজি বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে কৃষি বিভাগ। বেনিয়ামিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। মাঠে মাঠে ব্যস্ততা বাড়ছে বিভিন্ন ধরনের সবজি, ধান ও বীজ তৈরিতে। অথচ এ সময় সার নিয়ে বিপাকে পড়েছেন মেহেরপুরের কৃষকরা। তাদের অভিযোগ, গোডাউনে থাকার পরও নির্ধারিত দামে সার বিক্রি করছেন ডিলাররা। বস্তা প্রতি 600 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে, যা বাড়িয়ে দিচ্ছে উৎপাদন খরচ। সার কিনতে গেলে এখানে 500 টাকা 2000 টাকা বস্তা কেনা লাগতেছে। আমার যে 10 বস্তা সার লাগে, আমাকে দিচ্ছে 1 বস্তা। যে পরিমাণ আমাদের সার দরকার সেই পরিমাণ আমরা সার পাচ্ছি না। এইভাবে এসে ধরেন এখানে দাঁড়ায় আছি, সার পাবো কিনা ঠিক পাচ্ছি না, এর আগে এসে ঘুরে গেছি। ডিলারদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় দেখা দিয়েছে সংকট। কৃষকরা সবাই 1 বস্তা করে সার নিয়ে নিজের চাহিদা একটু মেটানোর চেষ্টা করুক। ইনশাল্লাহ এর পরবর্তীতে আমরা পুরোপুরি সার দিয়ে তাদের চাহিদা পূরণ করে দেব। এই অবস্থায় সার কারসাজি ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ভরা মৌসুমে যাতে সার নিয়ে কোনো সমস্যা না হয়, এই জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করেছি। আমাদের বিভাগীয় নির্দেশনা আছে, এখন শুধুমাত্র এই মনিটরিং কাজটাই জোরালোভাবে করতে হবে। আমরা সেভাবে নির্দেশনা দিয়েছি। ব্যবস্থাপনা সুসম্পন্ন হলে আমরা আরো ভালোভাবে কৃষকদেরকে সার বন্টন করতে পারবো। কৃষি বিভাগের তথ্য, চলতি মৌসুমে মেহেরপুর জেলায় ডিএসপি ও এমওপি সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে 31,660 মেট্রিক টন। সময় সংবাদ, মেহেরপুর। পৌষের মাঝামাঝিতে শীতের দাপটে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশায় ঢেকে গেছে সড়ক ও জনপথ। কনকনে ঠান্ডায় স্থবিরতা নেমে এসেছে স্বাভাবিক জীবনে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। ঠাকুরগাঁও ও শরীয়তপুরে বইছে হিমেল বাতাস। তাপমাত্রা নেমে এসেছে 10 ডিগ্রি সেলসিয়াসে। লোকজন ঘরবন্দি, খুব বেশি প্রয়োজন ছাড়া কেউই ঘরের থেকে বাইরে বের হয় না। তীব্র শীতের ফলে জনজীবন খুবই বিপর্যস্ত হয়ে পড়ছে। হাড় কাঁপানো ঠান্ডায় কর্মহীন হয়ে পড়ছেন অনেকেই। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীতের পোশাক পরেও আসলে শীত নিবারণ হচ্ছে না, এমনটি অবস্থা। শীতে ঠান্ডার জন্য কাজ বন্ধ রাখতে হয়, এ কারণে আমাদের পারিবারিক কিছু সমস্যা হয়। গেলে কষা কিছু দেখা যায় না, রাস্তাঘাটে একদম ভয়াবহ অবস্থা দেখা যায়। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। শয্যার তুলনায় ভর্তি রয়েছে কয়েক গুণ বেশি। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিনে আরও বাড়তে পারে। মিরন আহমেদ, সময় সংবাদ। শীতের আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন রিঙ্কু গুন্টু। সরাসরি প্রথমেই যাচ্ছি ওমরের কাছে। ওমর,
এই মুহূর্তে আমি আছি হাতিরঝিল এলাকায়। সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে গেছে একদম পুরো শহর। কনকনে শীতে জবুথবু হয়ে অফিসে যাচ্ছে অফিসগামী মানুষ। এই শীতের কারণে নানানভাবে ভোগান্তিতে পড়েছে যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা, বিশেষ করে যারা অফিসগামী মানুষ বা খেটে খাওয়া মানুষ তারা খুব ভোগান্তিতে পড়েছেন এই তীব্র শীতের কারণে। সকালে রাজধানীর রাস্তাঘাটে বের হওয়া মানুষদের আমরা দেখেছি শীত বস্ত্র ছাড়া তারা চলাফেরা করতে পারছেন না। বিশেষ করে শ্রমজীবী রিক্সা চালক, পথ শিশু তারা বেশি ভোগান্তিতে পড়েছেন। তাছাড়া শিশু এবং বৃদ্ধ মানুষরা এই শীতের কারণে নানান রকমের ভোগান্তি পোহাচ্ছেন। এমনিতে দিনের বেলায় আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের দেখা নেই এখন পর্যন্ত, তার সঙ্গে আছে কনকনে বাতাস। এই বাতাসের কারণে শীতের তীব্রতা আরও কিছুটা বেশি অনুভূত হয়। আবহাওয়া অফিস যেটা বলছে যে এই তাপমাত্রার যে পতন আরও কিছুদিন চলবে, আরও কিছুদিন এই কম তাপমাত্রা অনুভূত হবে এবং সংস্থাটি বলছে যে চলতি মাসে আরও 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে দেশের উপর দিয়ে। আবহাওয়া অফিস আরও যেটা বলছে যে এবছর সর্বনিম্ন তাপমাত্রা দেশের 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, এমন একটি শঙ্কা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে তাদের মাধ্যমে, পূর্বাভাসের মাধ্যমে। এই শীতের এই তীব্রতার কারণে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ অফিসে যাচ্ছে। এই সময়টা অফিসে যাওয়ার সময় হাতিরঝিল এলাকা যেহেতু আমরা আছি, এই জায়গাটায় প্রচুর মানুষ অফিসে যাচ্ছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে শীতের এই তীব্রতার কারণে তারা নানান রকমের সমস্যায় পড়ছেন। শীতকালীন রোগ, ঠান্ডাজনিত রোগবালাইয়ের সঙ্গে আছে সর্দি কাশি, এই ধরনের নানান রকমের সমস্যায় তারা জর্জরিত হচ্ছেন। এর পাশাপাশি সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার যে তাড়াটা থাকে, সেই তারা ঘুম থেকে ওঠেন সেই কারণে তাদের যে ভোগান্তি আছে সেই ভোগান্তিতে তারা পড়ছেন। সব মিলিয়ে রাজধানীর জনজীবনে কিছুটা স্থবিরতা এসেছে। হাতিরঝিল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এই মুহূর্তে সিরাজগঞ্জে আছেন আমাদের সহকর্মী রিঙ্কু কুন্ডু, সরাসরি চলে যাব তার কাছে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তার প্রভাব কিন্তু পড়েছে যমুনাপাড়ার জেলা সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে কিন্তু গত কয়েকদিন ধরে সূর্য দেখা নেই। এই শীতের সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে শীতজনিত নানা রোগ বালাই। আমরা সকাল থেকে আছি সিরাজগঞ্জে 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড রয়েছে, সেই শিশু ওয়ার্ডে আমরা দেখছি যে এই শিশু ওয়ার্ডে ঠান্ডাজনিত নানা রোগ অর্থাৎ নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি, এই ঠান্ডাজনিত নানা রোগবালাই কিন্তু আসলে শিশুরা আক্রান্ত হচ্ছে এবং তাদের নিয়েই তাদের অভিভাবকরা এই শিশু ওয়ার্ডে আসছে। এবং আমরা যেটা দেখছি যে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ রোগী কিন্তু আসলে এই শিশু ওয়ার্ডে বেশি রয়েছে, যে কারণে বেডে জায়গা না হয় আসলে তারা বারান্দা এবং মেঝেতে কিন্তু তারা আসলে চিকিৎসা সেবা নিচ্ছে। এবং চিকিৎসক এবং সেবিকারা যেটি বলছে যে অতিরিক্ত চাপের কারণে তাদের চিকিৎসা সেবা দিতে কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে। তারা তাদের সাধ্যমতো আসলে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং চিকিৎসকরা যেটি বলছে যে এই শিশুদের আসলে এই ঠান্ডার সময় আসলে যে কুয়াশা পড়ে সকাল এবং সন্ধ্যায়, এই অতিরিক্ত কুয়াশায় প্রয়োজন ছাড়া বের না হয় এবং তাদেরকে সবসময় গরম কাপড়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেই পরামর্শ কিন্তু আসলে তারা আসলে দিচ্ছে। আমরা ভোর থেকে দেখছি যে সিরাজগঞ্জের এই যে হসপিটালটি রয়েছে, এখানে শিশু ওয়ার্ডে কিন্তু আসলে অনেক রোগী আসলে ভর্তি রয়েছে, যেটি বলছিলাম যে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ আসলে রোগী বেশি রয়েছে। এছাড়া প্রতিদিন কিন্তু আসলে বহির্বিভাগেও অসংখ্য শিশু, শত শত শিশু কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছে। এই সিরাজগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ছাড়াও অন্যান্য 9টি উপজেলায় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, এছাড়া শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু আসলে শিশুরা আসলে ভর্তি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ওই শিশু ওয়ার্ডগুলোতে আসলে রোগীর আসলে উপচে পড়া চাপ রয়েছে। এছাড়া আমরা যদি বলি যে আমরা এই হাসপাতালের
চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে আন্তঃবিভাগ ছাড়া আসলে বহির্বিভাগ কিন্তু আসলে প্রতিদিন শত শত এই শিশুরা আসলে শীতজনিত অথবা ঠান্ডাজনিত রোগ কিন্তু আক্রান্ত হচ্ছে এবং তাদের কিন্তু আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তো এক কথা বলা যায় যে গত কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহ জবুথবু সিরাজগঞ্জ জেলা এবং এই শীতের সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু আসলে নানা যে শীতজনিত নানা রোগ বালা সেটা কিন্তু আসলে বাড়ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে শীতের সবশেষ খবর। শীতের প্রকোপের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে, তার আগে যুক্ত ছিলাম রাজধানীর হাতিরঝিলে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। সকালের সময় দেশের বাইরের খবর। নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ক্ষমতায় থাকবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে পাঠানো হবে বিশেষ দলকে। এদিকে আটকের পর নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে মাদক পাচারের মামলার বিচার হবে। মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান, কারাকাসে চালানো এই অভিযানের পরিকল্পনায় কয়েক মাস সময় লেগেছে। মাসখানেক চলমান ওয়াশিংটন কারাকাস উত্তেজনার পর ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। তুলে নিয়ে যাওয়া হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। স্থানীয় সময় শনিবার তারা নিউ ইয়র্কে পৌঁছান। তবে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান, অভিযানের পরিকল্পনায় সময় লেগেছে কয়েক মাস। মাদুরোর অবস্থান ও দৈনন্দিন গতিবিধি নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের পর আক্রমণ চালানো হয়। এরপর মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন বলে জানান তিনি। নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে মাদক পাচারের মামলার বিচার হবে বলেও জানানো হয়। ঘটনার পর সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার প্রশাসনিক ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। মার্কিন অংশীদারিত্ব ভেনেজুয়েলার জনগণকে ধনী, স্বাধীন এবং নিরাপদ করে তুলবে বলেও দাবি করেন তিনি। জানান, দেশটির তেল শিল্পকে সুগঠিত ও উন্নত করতে এবং দেশের জন্য অর্থ উপার্জন করতে মার্কিন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় পাঠানো হবে। দেশটিতে দ্বিতীয় দফায় বড় আকারের হামলা চালাতেও যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। জানান, দেশটি শাসন করতে প্রয়োজন সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। এ সময় ভেনেজুয়েলা পরিচালনায় মার্কিন কর্মকর্তাদের একটি দল সাজানো হবে বলে জানান ট্রাম্প। দেশটির অভ্যন্তর থেকে মাদুরো প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে প্রস্তুত বলে ইঙ্গিত করা হয়। জানানো হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রদ্রিগেজের কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে মাদুরো ও তার স্ত্রী জীবিত থাকার প্রমাণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এদিকে কারাকাসের মসনদে নোবেল জয়ী বিরোধী দলীয় নেত্রী মাচাদোকে দেখা যাবে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সে সম্ভাবনা খুবই কম বলে জবাব দেন। বলেন, মাচাদো অত্যন্ত মেধাবী একজন নেত্রী হলেও দেশের নাগরিকদের কাছে তার গ্রহণযোগ্যতা কম হওয়ায় তার প্রেসিডেন্ট হওয়ার আশা কম। তবে ভেনেজুয়েলায় এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘোষণাকে সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা বলে দাবি করেন তিনি। অবিলম্বে মাদুরোর মুক্তির দাবি জানান। রদ্রিগেজ জানান, পরিস্থিতি মোকাবিলায় সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়ে বিশেষ প্রতিরক্ষা পরিষদ বৈঠক ডাকা হয়েছে। এই পরিষদ দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মঞ্চেও। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপকে কেন্দ্র করে লাতিন আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ভেনেজুয়েলার ভিতরেও দেখা দিয়েছে দুই রকমের প্রতিক্রিয়া। একদল নাগরিক যখন মাদুরোকে ফিরিয়ে দেওয়ার দাবিতে রাস্তায় নেমেছেন, আরেক দল তখন স্বাধীনতা পালনে ব্যস্ত সময় পার করছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারকে কেন্দ্র করে রাজধানী কারাকাসে সরকারি সমর্থকরা শনিবার রাস্তায় নামেন। তারা প্রেসিডেন্ট মাদুরোর মুক্তির দাবিতে সমাবেশ করে। প্রায় 8 থেকে 10 হাজার মানুষ বিভিন্ন সড়কে সমবেত হন। পতাকা হাতে মাদুরো ও দেশের পক্ষে স্লোগান দেন তারা। লাতিন আমেরিকায় প্রতিবেশী দেশগুলো সরাসরি প্রতিক্রিয়া জানায়। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকের ডাক দেন। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক ও নির্বাচিত প্রেসিডেন্ট জোসে আন্টোনিও কাস্তো অভিযানের নিন্দা জানান। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিলে দেশটির সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে তার প্রশাসন। ইউরোপের দেশগুলোতে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মাদুরোর
শাসনের সমাপ্তি এবং মসৃণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মির্চ একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানান। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হামলার সমালোচনা করে বলেন, বিদেশি সামরিক হস্তক্ষেপ স্বৈরতন্ত্র শেষ করার পথ হতে পারে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের প্রশংসা করেন। কিউবা ও ইরানের সরকার যুক্তরাষ্ট্রের অভিযানকে জাতিসত্তা ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের আহ্বান জানায়। যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের সমালোচনা করেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এই অভিযানকে যুদ্ধের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমন পদক্ষেপ শুধুমাত্র বিদেশের নয়, নিউ ইয়র্কের মানুষকেও প্রভাবিত করবে বলেও মনে করেন মামদানি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সকালের সময়, সঙ্গে থাকুন। দেখছেন সকালের সময়, খেলার খবর। ভারত বিশ্বকাপে বাংলাদেশ দল কী ধরনের নিরাপত্তা পাবে তা জানতে চেয়ে রোববার আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দেবে বিসিবি। ব্যক্তি মুস্তাফিজকে যদি বিআইসিসি নিরাপত্তা দিতে না পারে, সেক্ষেত্রে দল হিসেবে টাইগারদের জন্য দেশটি অনিরাপদ কিনা সে ব্যাখ্যাও চাওয়া হবে। ফিজের নাম সরিয়ে দেওয়ার কারণ জানতে চিঠি দেওয়া হবে আইপিএলের প্রধান নির্বাহীকেও। মুস্তাফিজ ইস্যুতে ভারত বাংলাদেশ দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। গুটি কয়েক উগ্রবাদীদের হুমকিতে আইপিএল থেকে কাটার মাস্টারের নাম বাদ দেয় আলোচনায় এখন ভারতে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ যাত্রা। এই প্রেক্ষাপটে শনিবার রাতে ভার্চুয়াল বৈঠকে বসে বিসিবি পরিচালনা পর্ষদ। পরিচালকদের সম্মতিতে আইসিসিতে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যেখানে 3 প্রশ্নের উত্তর জানতে চাইবে বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। উদ্ভূত পরিস্থিতিতে ভারত বিশ্বকাপে বাংলাদেশ দল ঠিক কী ধরনের নিরাপত্তা পাবে, অন্যান্য দলের চেয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে কিনা, ব্যক্তি মোস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত সরকার পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিতে কতটুকু সামর্থ্য রাখে, সে প্রশ্নও থাকবে চিঠিতে। বিশ্বকাপে শুধু ক্রিকেটার নয়, সংবাদ সংগ্রহে বাংলাদেশি গণমাধ্যম কর্মী, বিসিবি অফিসিয়ালস কিংবা সমর্থকদের জন্যও ভারত নিরাপদ কিনা, এই 3 প্রশ্নের উত্তর সন্তোষজনক না হলে ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে নতুন করে ভাববে বিসিবি। চিঠি দেয়া হবে আইপিএলের প্রধান নির্বাহীকেও। ঠিক কী ধরনের প্রেক্ষাপটে ফিজ ভারতে অনিরাপদ তা জানতে চাইবে বিসিবি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানানোর আগেই কেন ভারতীয় গণমাধ্যমে এই খবর আসলো সে ব্যাখ্যাও চাইবে। এমন আচরণ যে বাংলাদেশি ক্রিকেটারের জন্য বিব্রতকর, সেটাও মনে করিয়ে দেওয়া হবে ওই চিঠিতে। দুটো চিঠির উত্তরই বিসিবি খুব দ্রুত সময়ের মধ্যে চাইবে। বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কাও। পাকিস্তানের মতো বাংলাদেশও হারতে পারে সে পথে। সিদ্ধান্তটা কঠিন, তবে ফিজ ইস্যুতে জল যতদূর গড়ালো তাতে ওই কঠিন পথটাই এখন একমাত্র রাস্তা বিসিবির সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ। জাতীয় ক্রীড়া পরিষদের কল্যাণ তহবিল থেকে আর্থিক প্রণোদনার আবেদন করেও সাড়া পাননি আইসিসির অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী পেসার শাহিন আলম। এবার তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুব বিশ্বকাপ জয়ী পেসার শাহিনকে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। নির্দ্বিধায় খেলা চালিয়ে যেতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে এই পেসারকে। শাহিন আলমের আর্থিক অসচ্ছলতায় বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আমিনুল। আর্থিকভাবে সহযোগিতা পেয়ে আবারও ক্রিকেটে ফেরার প্রত্যয় শাহিনের। ক্রিকেটারদের অভিভাবক সংস্থা বিসিবি দায়িত্ব এড়ালেও অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী পেসার শাহিন আলমের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় ইনজুরি আর আর্থিক সংকটের কারণে ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে থাকা শাহিনকে তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান তুলে দেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। শুধু এককালীন প্রণোদনাই নয়, নির্দ্বিধায় খেলা চালিয়ে যেতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয়া হবে শাহিন আলমকে। খেলোয়াড়দের মানবিক দিক বিবেচনায় এমন উদ্যোগ চলমান রাখতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা মানবিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদেরকে তুলে ধরতে পারছে না, সেই জায়গাগুলো যাতে মানবিকতাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আজকে শাহিন আলমের পাশে দাঁড়ানোর বিষয়টা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নলেজ থেকে এসছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে তিনি বারবার একটি কথা বলেন যে আমাদের অবকাঠামো নয়, আমাদের যারা ক্রীড়াবিদ তাদের দিকে আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিব।
শাহিন আলমের আর্থিক সংকটে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আমিনুল হক। শাহিন আলমের মতো ক্রিকেটারদের ওপর আরও নজরদারি বাড়ানো উচিত বলে মনে করেন তিনি। যে আমাদের যে ক্রিকেট বোর্ডে যারা এখন বর্তমানে দায়িত্বরত রয়েছেন, যদিও তাদের যে দায়িত্ব সেটি যথার্থভাবে অনেক প্রশ্ন রয়েছে এবং তারা ইতিমধ্যে বিভিন্নভাবে তারা প্রশ্নবিদ্ধ হয়েছেন। ক্রিকেটকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ক্রিকেটারদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি শাহিন আলমের মতো, সেই বিষয়টি আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের আরও অনেক বেশি নজর দেওয়া উচিত। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের কল্যাণ তহবিলে আর্থিক প্রণোদনার আবেদন করেও কোনো সাড়া পাননি শাহিন আলম। জানিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও অবশেষে আর্থিক সহযোগিতা পেয়ে আবারও ক্রিকেটে ফেরার সুযোগ পাওয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহিন আলম। জাতীয় ক্রীড়া পরিষদ আছে যেটার অধীনে মানে জাতীয় ক্রীড়া শিল্পী কল্যাণ ফাউন্ডেশন, তো আমি সেখানেও 5-6 মাস আগে একটা অ্যাপ্লিকেশন করছিলাম আমার এই দারিদ্রতা এবং আমার ইনজুরির বিষয় নিয়ে। তো ওই সময় তো ক্রীড়া উপদেষ্টা হিসেবে ছিল আসিফ মাহমুদ ভাইয়া, তার পিএস এর কাছ সাথেও আমি যোগাযোগ করছিলাম অ্যাপ্লিকেশন দেওয়ার পরও আমার সব ডকুমেন্টস মিলে। তো লাস্ট 5 মাসেও দেখা যাচ্ছে সেই অ্যাপ্লিকেশনের কোনো মানে নিশ্চয়তা আসে নাই। আমাদের বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার, উনিও দেখছে বিষয়টা, তো বলছে তোমার কোনো টেনশনের কারণ নাই, যে তোমার বিষয়ে তারা একটা ভালো একটা ব্যবস্থা গ্রহণ করবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আলোচনার তুঙ্গে সংসদ নির্বাচনের প্রার্থীদের বার্ষিক আয়। হলফনামায় লাখেরও কম ইনকাম দেশের শীর্ষ 5 দলের সর্বোচ্চ নেতার। তথ্য মিথ্যা হলে বাতিল হতে পারে প্রার্থিতা। এলপি গ্যাস নিয়ে চরম নৈরাজ্য। 1200 টাকার সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে 2400 পর্যন্ত। সরবরাহ সংকটের অজুহাত। আজ বিইআরসি সভায় ঘোষণা হবে নতুন দাম। নতুন সরকার গঠন পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনার ঘোষণা ট্রাম্পের। পাঠানো হবে বিশেষ প্রতিনিধি দল। নিউ ইয়র্কের স্ত্রী সহ মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার মামলার বিচার। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ সাদিক ইমন। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।